সময় উনি সামনে বসে আমার পায়ে হাত রাখে, অনেক বাজে বাজে ইশারা করে। আর ম্যাম, আপনি যে বললেন আমার বাবার চিকিৎসা করানোর জন্য টাকা দেবেন ব্যাংক থেকে তুলে। নেহার কথা মতো স্বাধীন ব্যাংকের সামনে গাড়ি ব্রেক করে। নেহা ব্যাংকের ভিতর ঢুকে প্রায় 20 মিনিট পর হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়। স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে, ওকে বলে দেব তোর সঙ্গে আর যেন ওই ব্যবহার না করে। আর সামনের ব্যাংকটাতে ব্রেক কর, তোকে টাকা উঠিয়ে দিচ্ছি। এই ব্যাংকের ভেতরে 20 লক্ষ টাকা আছে, তোর বাবাকে চিকিৎসা করাবি। আর শোন একটা কথা, তোকে যে আমি এতগুলো টাকা দিয়েছি কেউ যেন জানতে না পারে। ঠিক আছে ম্যাম, আপনি অনেক বড় উপকার করলেন আমাকে। আচ্ছা ম্যাম, আপনাকে একটা কথা বলি, রাগ না করলে। আচ্ছা বল, রাগ করব না। আপনি তো পারলেই আমাকে এমনিতে এতগুলো টাকা দিতে পারতেন, তাহলে অযথা অবৈধ সম্পর্ক করার মানে কি ম্যাডাম? দেখেন, আমি টাকা পাওয়ার পর এটা বোঝাতে চাচ্ছি না যে আপনার শর্ত মানতে নারাজ, কিন্তু একটা কথাই বলবো, এই পৃথিবীতে চিরকাল বাঁচবেন না, একদিন না একদিন মরে যেতে হবে। তখন আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেবেন? স্বাধীনের কথা শেষ না হতেই স্বাধীনের ফোন বেজে ওঠে। মায়ের নাম্বার দেখে নেহার কাছ থেকে পারমিশন নিয়ে রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে কান্নার কণ্ঠ শুনতে পায়। স্বাধীন তড়িঘড়ি করে গাড়ি ব্রেক করে নেহার সিট বেল্ট পরে, তেমন কিছু হয় না। বাবা, কই তুই? তোর বাবা কেমন যেন করছে, বুকে 2 হাত দিয়ে চেপে ধরেছে, আর নিঃশ্বাসটি নিতে কষ্ট হচ্ছে তার। প্লিজ বাসায় আয়। আচ্ছা মা, আসছি আমি এখনই। তারপর স্বাধীন অস্ত্রসূচক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম, প্লিজ কিছু মনে করবেন না, আপনি কি হেঁটে বাসায় যেতে পারবেন? আমার বাবা অনেক অসুস্থ, তাকে নিয়ে এখন যদি হাসপাতালে না যাই তাহলে মারা যাবে সে। অনুগ্রহ করে যদি আপনাদের গাড়িটা আমাকে দিতেন তাহলে বাবাকে হাসপাতালে ভর্তি করে আপনার বাড়িতে গাড়ি দিয়ে আসতাম। প্লিজ ম্যাম, না বলবেন না, এই অল্প সময়ের মধ্যে আমি অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি জোগাড় করতে পারবো না। আরে না, সমস্যা নেই, চল আমিও যাব তোর সঙ্গে তোর বাড়িতে। তোর বাবাকে হসপিটালে ভর্তি করে তবে তোর সঙ্গে বাসায় ফিরবো। তারপর স্বাধীন তার চোখের পানি মুছে গাড়ি স্টার্ট দিয়ে চড়ে যেতে লাগে তার বাড়ির দিকে। একটু পর স্বাধীন বাসায় চলে আসে। দরজা দিয়ে ভিতরে ঢুকে স্বাধীন তার বাবাকে পা জকলা করে বাইরে নিয়ে আসে। তারপর গাড়ির ভিতর বসিয়ে দিয়ে স্বাধীন মা তার বাবাকে জড়িয়ে ধরে। স্বাধীন তার ছোট বোনকে যাওয়ার সময় বলে, বোন, তুই থাক, আর বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করেছি, তুই বাড়িটার দিকে একটু লক্ষ্য রাখিস। একটু পরে এসে তোকে হসপিটালে নিয়ে যাব আমি। স্বাধীনের কথা শুনে তার ছোট বোন মাথা ইশারা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় সোজা হসপিটালে। স্বাধীন গাড়ির পিছন থেকে তার বাবাকে বের করে সোজা আইসিইউতে চলে যায়। ভিতরে ভর্তি করে দিয়ে অপারেশন করার জন্য টাকা কাউন্টারে জমা দিয়ে দেয়। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করতে লাগে স্বাধীন। 5 ঘন্টা পর আইসিইউর রুমের মধ্যে থেকে একটা ডাক্তার বেরিয়ে আসে। স্বাধীন তড়িঘড়ি করে ডাক্তারের কাছে গিয়ে বলে, আঙ্কেল, আমার বাবা এখন কেমন আছে? তোমার বাবা একদম বিপদমুক্ত আছে, আর সময় মতো অপারেশন করাইয়ে তোমার বাবার কন্ডিশন একদম আগের মতো হয়ে যাবে, কোনো টেনশন করো না। আর একটু পর তুমি আমার কেবিনে আসো, কিছু মেডিসিনের নাম লিখে দিই, ওইগুলো সময় মতো খাওয়ালে আশাবাদী তোমার বাবা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে স্বাধীনের অনেক ভালো লাগে। তার নিজের দেহ দিয়ে যদি তার বাবাকে সুস্থ করতে পারে, এটা তার কাছে অনেক কিছু। ঠিক তখনই মনে পড়ে যায় নেহার কথা। 5 ঘন্টা হলো বাহিরে বসে আছে। দৌড়ে বাহিরে চলে যায়, দেখে নেহা এখনো গাড়ির মধ্যে বসে আছে। সেদিন দরজা খুলে নেহাকে বলে, সরি ম্যাম, আসলে মাথায় আপনার কথা ছিলই না। বাবাকে আইসিইউতে ভর্তি করে দিলে টাকা থাকায় সঙ্গে সঙ্গে অপারেশন শুরু হয়, আর আপনার কথা মনে নাই আমার, তাই সেখানে দাঁড়িয়েছিলাম। সরি, আই এম রিয়েলি সরি ম্যাডাম। আরে সরি বলতে হবে না, চল এখন বাসায়। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে পুনরায় যেতে লাগে নেহার বাড়ির দিকে। একটু পর নেহাকে নামিয়ে দিয়ে নেহার কাছ থেকে বিদায় নিয়ে সোজা তার বাসায় চলে আসে। স্বাধীন তার ছোট বোনকে নিয়ে হসপিটালে চলে যায়। আবার নার্সের কাছে স্বাধীন তার বাবার কথা জিজ্ঞেস করে একটা কেবিন দেখিয়ে দেয়। তারপর স্বাধীন কেবিনে প্রবেশ করে নিজের অজান্তে চোখ দিয়ে খুশির পানি বের হতে লাগে। দেখে তার বাবা তার মার সঙ্গে কথা বলছে। বাবা, তুই এসেছিস?
কত সময় হলো তোকে খুঁজছি, আমি কিন্তু পারছি না। আয় আমার পাশে বয়। আর তুই আমার অপারেশন করানোর জন্য এতগুলো টাকা কোথা থেকে পেলি? আমি যে বাসাতে কাজ করি বডিগার্ড প্লাস ড্রাইভার হয়ে, উনি অনেক ভালো। তোমার কথা বলতেই আমাকে টাকা দিয়ে দেয়। কে এই ব্যক্তি যে আমাদের একের পর এক সাহায্য করে চলেছে? একটাবার অনেক দেখা করতে ইচ্ছে করছে। তুমি সুস্থ হও বাবা, তোমার সঙ্গে আমি দেখা করিয়ে দিব। আচ্ছা ওয়েট, তুমি থাকো, আমি ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ লিখে দিব। বলেছিল ওইটা নিয়ে আসি। আর তোমার খারাপ লাগলে তখন আর আমাকে বলবো, হ্যাঁ? তারপর স্বাধীন রোজা ডাক্তারের কেবিনে চলে যায়। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে আসে। স্বাধীন তার বাবার জন্য ওষুধ, কিছু ফলমূল আর তাদের খাওয়ার জন্য বিরিয়ানি নিয়ে হসপিটালে আসে। স্বাধীন অনেকদিন পর তার বাবার সঙ্গে মন খুলে গল্প করছে। কতদিন হলো যে এভাবে কথা বলে না। দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় সেদিকে স্বাধীনের কোনো খেয়ালই নেই। রাত যখন প্রায় 9টা, তখন তার ফোন বাজতে লাগে। কেবিন থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নেহা ম্যাম ফোন করেছে। স্বাধীন ফোনটা রিসিভ করে বলতে লাগে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? আর তোর বাবা এখন কেমন আছে? জি ম্যাম, বলবো। এখন অনেকটাই সুস্থ। আর যদি আপনি না থাকতেন তাহলে আমার বাবার চিকিৎসা করাতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, তোকে যা বলেছি শুধু সেই শর্তগুলো মেনে চললেই হবে। ও আচ্ছা, তাহলে আমাকে বাসায় আসতে হবে আপনার। ওয়েট, একটু পরে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। নেহা ওই পাশ থেকে হ্যালো হ্যালো বলতে লাগে। নেহার অনেক রাগ হয়, কিন্তু কিছুই বলে না। একটাবার আগে আসুক, তারপর ওর ব্যবস্থা করবে। এসবই ভাবছে বেলকনিতে দাঁড়িয়ে। কফির মগ হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বাধীন কেবিনে প্রবেশ করে। তার বাবা মার সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বিদায় নিয়ে বাহিরে চলে আসে। তারপর স্বাধীন গাড়ি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে সোজা নেহার পাশে চলে আসে। পার্কিং লটে গাড়ি রেখে স্বাধীন তার রুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে অপেক্ষা করতে লাগে রাত 12টা হবার। 12টা বাজার সঙ্গে সঙ্গে স্বাধীন মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর সোজা নেহার রুমের সামনে চলে যায়। দরজায় কড়া নাড়তেই দরজা খুলে যায়। স্বাধীন আর অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করে। দরজা লাগিয়ে যে পিছনে ফিরবে অমনি নেহা স্বাধীনকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। এই জন্যই তোর মতো ছোট লোকের বাচ্চাদের মাথায় তুলতে চাইনি। সামান্য ছাড় দিছি আর মাথায় উঠে বসছিস, তাই না? আমার অনুমতি না নিয়ে তুই রুমে প্রবেশ করলি কেন? আর তোর সাহস কি করে হয় আমার কথা শেষ না হতেই ফোন রেখে যাস? কি ভাবছিস তুই? তোর সঙ্গে ভালো ব্যবহার করছি দেখে তুই পার পেয়ে যাবি? না মানে ম্যাম, সরি, তখন ওইভাবে কথা বলার জন্য আর অনুমতি না নিয়ে আসার জন্য। হয়েছে, এখন আর তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আমি রুম থেকে বের হয়ে চলে যা। স্বাধীন মাটির দিকে তাকিয়েছিল। হঠাৎ নেহার দিকে তাকিয়ে দেখে ওই দিনের মতো পাতলা নাইট ড্রেস পরে আছে। ভিতরে সবকিছুই দেখা যাচ্ছে। কেন যেন স্বাধীনের অনেক লোভ হতে লাগলো। ধীরে ধীরে স্বাধীন নেশার ঘরে তলিয়ে যেতে লাগলো, যে নেশা নারীর। এই কুত্তার বাচ্চা কি বলছে তোর কানে যাচ্ছে না? তোকে রুম থেকে চলে যেতে বলেছি, আবার আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস? তুই আমার কেনা গোলাম। এখন থেকে তোকে যখন যা বলবো তাই করবি, আমার পারমিশন মতো চলবি। তোকে কি ফোন করে আসতে বলেছি আমি? তুই আমার রুমে এসেছিস। নেহার কথাগুলো যেন স্বাধীনের কান অব্দি পৌঁছালো না। অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা খানিকটা ভয় পেয়ে যায় স্বাধীনের তাকানো দেখে। স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, কি বলছি তোকে? তুই শুনতে পারছিস না নাকি? রুম থেকে বের হয়ে যা। নেহার কাছ থেকে থাপ্পড় পেয়ে স্বাধীন আরো নেহার কাছ থেকে থাপ্পড় খেয়ে